অন্যায়ের প্রতিবাদে এবং শহীদ উসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই মানববন্ধনের সভাপতি হিসেবে ঘোষণা করছে মাওলানা মোহাম্মদ ইসহাক খানকে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মাওলানা মোহাম্মদ আল আমিন সাকি, সাংগঠনিক সম্পাদক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অতি সংক্ষিপ্ত মাত্র একটা কথা বলবো, বেশি কথা বলবো না আজকে ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মধ্যে 16 বছরে ফ্যাসিস্ট যে কায়েম ছিল, এই ফ্যাসিস্ট তৈরির কারিগর ছিল প্রথম আলো আর ডেইলি স্টার। কি বলেন আপনারা? তো সেই ফ্যাসিস্ট তৈরির কারিগর হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং আমাদের যে 24 যেই জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবে যে 2000 জন শহীদ হয়েছেন, সেই 2000 প্রত্যেকটা শহীদের রক্তের লাল দাগ এই প্রথম আলো আর ডেইলি স্টারের গায়ে এখন পর্যন্ত লেগে আছে। আমাদের 24 বিপ্লবে 24-এর বিপ্লবে যে 3000 লোক পঙ্গুত্ব বরণ করেছেন, সেই 3000 লোক এখন পর্যন্ত অনেকে বেডের মধ্যে হাসপাতালে কাটাচ্ছেন, নিজের বাসায় বেডের মধ্যে কাটাচ্ছেন। এগুলোর দায় একমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার অন্যতম ভাবে নিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি বলতে চাই এই প্রথম আলো আর ডেইলি স্টার এই 16 বছরে এদেশের হাজারো মানুষকে না মানুষ বানিয়েছে। আজকে এই ইন্টারিমের প্রথম দরকার ছিল এই সরকার গঠন করার পরে এই প্রথম আলো আর ডেইলি স্টারকে বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি আর এই প্রথম আলো আর ডেইলি স্টারকে বিচারের আওতায় আনা বাদ দিয়ে যারা দেশপ্রেমিক, যারা জুলাই যোদ্ধা, যারা দেশকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, আতাউর রহমান বিক্রমপুরীদের মতো নিরহ আলমদেরকে, মাজলুম আলমদেরকে, দেশপ্রেমিকদেরকে অন্যায়ভাবে শেখ মুজিবের জন্য তৈরি করা কালো আইনে গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। অচিরেই অনতি বিলম্বে কাল ক্ষেপণ না করে আতাউর রহমান বিক্রমপুরী সহ, আইনুল হক কাসিমি সহ, মাওলানা সাইদুর রহমান সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে, দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি অতি আফসোসের সাথে একটি কথা বলতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে প্রথম আলো আর মতিদের নিরাপত্তা ছাড়া আর কোন নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আজকে যদি এই দেশের সাধারণ জনগণের নিরাপত্তা থাকতো, মুফতি জসিমউদ্দিন রহমানের উপর দিবালোকে বোমা হামলা হতো না। আমরা দিবালোকে মুফতি জসিমউদ্দিন উপরে বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এবং এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা এই মুফতি জসিমউদ্দিন রহমানের উপর বোমা হামলা সহ তাদেরকে প্রথম আলো ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেককে অচিরেই মুক্তি দিতে হবে। এই দাবি রেখে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ আইনে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মাওলানা জসিমউদ্দিন রহমানের উপর বোমা হামলার প্রতিবাদে, অসংখ্য নাগরিকদেরকে হয়রানির প্রতিবাদে, শহীদ উসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ রায়হাজারী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ রায়হাজারী। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখানে উপরে
ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুআজ্জাজ হাজিরিন, আসলে বক্তব্য দেওয়ার মতো মানসিকতা নেই। আমাদের দেশে একটা প্রচলিত বিধান আছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের কোনো একটা বস্তুকে ধ্বংস করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গ্রামের বিভিন্ন মোড়লরা এরকম আয়োজন করে। তো আমাদের দেশের ভাষায় বলে যে কুটাপাড়ায় নিজের কুটাপাড়া আগুন দিয়ে অপরের উপর দোষ চাপানো। তো শহীদ ওসমান হাদি ওনার গুলিবিদ্ধ হওয়ার পরে 1 মাস বা 10 দিনে পরিকল্পিতভাবে কেউ নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে বা ভাঙচুর করে পরবর্তী এই দোষ ইসলামের উপরে, ওলামায়ে কেরামের উপরে চাপানোর জন্য কোনো কৌশল কূটকৌশল করেছে কিনা সে সম্পর্কে আমরা সন্দিহান। কারণ এই বিষয়গুলো তদন্ত হচ্ছে না। এই বিষয়গুলো নিয়েও কারণ এমন সিচুয়েশন অবস্থা সৃষ্টি করা হচ্ছে যে ওইখানে যারা ফেসবুকে লেখছে কোনো আলেম বা কোনো ওলামায়ে কেরাম, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা তাকে গ্রেফতার করা হচ্ছে। এজন্য আমরা এই ডেইলি স্টার এবং প্রথম আলো, কারণ আমরা নিজেরা ভুক্তভোগী, নিজেরা ভুক্তভোগীর শিকার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে যেভাবে নাটক সাজানো হয়েছে, আমরা সেই নাটকের শিকার হয়েছি। আমাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছে, একখান থেকে নাটক সাজানো হয়েছে আরেকখানে, আমরা বলেছি আমরা তো ওই জায়গা চিনিও না, বলে চিনতে হবে না, শুধু জানলেই হবে। তো এইভাবে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে বিগত 17 বছর পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। বর্তমান সময়েও এইভাবে জুলুম নির্যাতনের আবার নতুন দরজা শুরু হয়েছে। এই জন্য আমি বলবো যে শুধু সরকারের কাছে আবেদন জানিয়ে নয়, আমাদের ওলামায়ে কেরামদেরকে, দিনদারদেরকেও আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আজকে নতুন করে আবার নাটক দেখতেছি বিভিন্ন মাদ্রাসাতে বোমা বিস্ফোরণ। তো আমার ধারণা, এই জন্য আমাদের আহ্বান জানাবো যে মাদ্রাসা ওয়ালাদেরকেও সতর্ক অবলম্বন করতে হবে, নিজেদের মাদ্রাসায় পাহারাদার নিয়োগ করতে হবে এবং নিজেদেরকে, আমি বহু আগেই বলেছি, বেফাক সহ আমাদের বড় বড় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো আলাদা নিজস্বভাবে নিজেদের পাহারাদারির ব্যবস্থা করতে হবে এবং ওলামায়ে কেরামদেরকেও সরকার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে, যদি কেউ নিরাপত্তাহীনতা ভোগ করে তাহলে তাকে অস্ত্রের লাইসেন্স দিবে বা বিভিন্ন ব্যবস্থাপনা করবে। তো আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে জসিমউদ্দিন রহমানী শিকার হয়েছেন, কালকে হয়তো হারুন হায়দার হবে অথবা অন্যদিন অন্য কোনো ওলামায়ে কেরাম হবে। এজন্য মাদ্রাসার মুহতামিম, দলীয় সংগঠন যারা আছে তাদেরকে বলবো নিজস্ব নিরাপত্তার জন্য আমরা যেন অবশ্যই সরকারের যে সুযোগ দেওয়া আছে লাইসেন্স করা অস্ত্র নেওয়া অথবা যে কোনো ভাবে আমরা যেন আমাদের ব্যবস্থাপনা করি। সাথে যারা বেশ করে আইনুল হক কাসিমি ভাই, আতাউর রহমান বিকপুরপুরি ভাই, ওনাদের সহযোগিতার জন্য আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসি। আমরা যদি রসুলের ইতিহাস দেখি, একজন মাত্র ওসমানকে মক্কায় হত্যা করার বদৌলতে, মানে হত্যা করেছে এই সংবাদ পাওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার স্থানে বায়াত গ্রহণ করেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমা থেকে লাফ দিয়ে বেরিয়ে আসছেন, নিজের গর্দানে থাপ্পড় দিয়ে ঘোষণা করছেন, ওয়ালা ইন আবাউ লা উকাতিলান্নাহুম হাত্তা তানফিরাদি সালিফাতি, ওই সত্তর কসম যার কুদরতি হাতে আমার জান, যতক্ষণ পর্যন্ত ওসমানকে মুক্ত করা না হবে, ওসমানকে স্বাধীন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনার দিকে অগ্রসর হব না। সাহাবায়ে কেরাম শপথ নিয়েছিলেন। আজকে আমাদের শপথ নেওয়ার সময় এসেছে যে আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে কোনো ধরনের নোটিশ ছাড়া বিশেষ আইনে তাদেরকে গ্রেফতার করা হবে আর আমরা নিশ্চুপ বসে থাকবো, এটা হতে পারে না। এজন্য প্রতিবাদ জানাবো। সাথে সাথে আমি বলবো তাদের পরিবারগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের সহযোগিতায় আইনি ব্যবস্থা নেওয়ার এবং আমাদেরকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রথমত, এদেশের রাষ্ট্রনীতি অথবা শাসন ক্ষমতার যে ধারাবাহিকতা আমরা দেখতেছি, এটার একটা অন্যতম বৈশিষ্ট্য আছে। কিছু একটা হলেই কোনো ধরনের অপরাধ কাণ্ড সংঘটিত হবে, এর দোষ কার উপর চাপানো যাবে। আমাদের দেশের প্রশাসন বলেন, ক্ষমতার যে রাজনীতি অথবা পালাবদল দেখবেন, ক্ষমতার যে অপব্যবহার, তাদের যে হর্তাকর্তা আছে, এরা সবসময় একটা মূলনীতির উপর টিকে থাকে। তারা বলতে চায় বা বোঝাতে চায় যারা দুর্বল আছে তাদের উপর দোষ চাপিয়ে যাও। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। দুদিন আগেও
আমাদের 24 পরবর্তী সময়ে যখন আমরা দেখেছি শিবির এবং বিএনপির মধ্যে খুব বেশি বিরোধ চলতেছিল, তখন বিএনপির আমরা ছাত্রদলের দায়িত্বশীলদের মধ্য থেকে এমন আচরণ দেখেছি, তারা বলতেছিল যে শিবিরের উপর দোষ চাপিয়ে দাও। এর মানে শিবির তখনও পর্যন্ত দুর্বল ছিল। গত 1 বছরে শিবির অনেকটা এখন স্টাবলিশ। এখন শিবিরের উপর আর দোষ চাপানো যায় না, এখন দোষ চাপানো যায় নিরীহ তাওহীদপন্থী ইসলামী জনতার উপর, এবং এই মূলনীতির উপরই তারা ঠিকই আছে। যদি মদকে উস্কে দেওয়ার কারণে আতাউর রহমান বিক্রমপুরী অথবা আইনুল হক কাসেমীদেরকে গ্রেফতার করা হয়, তাহলে তো প্রশ্ন আসবেই, এই মদকে উস্কে দিয়েছে সালাউদ্দিন আম্মারের মতন রাকসুর জিএস যারা, তারা এই মদকে উস্কে দিয়েছিল সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তারা সুস্পষ্ট ভাষায় হাদির মৃত্যুর পরবর্তী সময়ে পোস্ট দিয়েছিল যে 24-এর বিপ্লবে যে কাজটা এখনো অপূর্ণাঙ্গ রয়ে গেছে, সেই কাজটাকে আমাদের এখন পূর্ণাঙ্গ করতে হবে। বিপ্লবকে পূর্ণাঙ্গ করার নাম করে তারা যে মব উস্কে দিয়েছিল, তাদেরকে কেন গ্রেফতার করা হয় না? কেন এই নিরীহ ইসলামপন্থী আতাউর রহমান বিক্রমপুরী এবং কেনই বা আইনুল হক কাসেমীদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এখনো পর্যন্ত তাদেরকে ডিটেনশন আইনে আটক করে রাখা হয়েছে? তার কৈফিয়ত আমরা এই দেশের প্রশাসনের কাছে চাইব। আমি আরো একটা প্রসঙ্গ আপনাদের কাছে তুলে আনি। প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে ইসলামপন্থীদের উপর মবের দায় চাপানো হয়। প্রথম আলো গত 27শে ডিসেম্বর 2025, দুদিন আগে এই যে একটা প্রতিবেদন করেছে, যেখানে সুস্পষ্ট তারা বলছে কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। একটা মাদ্রাসার কক্ষে বোমার বিস্ফোরণ ঘটেছে। প্রথম আলোর দাবি মাদ্রাসার কক্ষ পর্যন্ত উড়ে গেছে। আমি সেই প্রতিবেদনটা পুরোটাই পড়েছি, সেখানে বাড়িওয়ালির সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হয়েছে। বাড়িওয়ালি বলেছেন যে এই প্রতিষ্ঠানে 35 থেকে 50 জনের মতন শিক্ষার্থী ছিল। একই সাথে এই প্রতিষ্ঠান গত 3 বছর আগে মুফতি হারুন নামে একজন আলেম এটাকে আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে এই মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন। আমরা আমাদের জুলকারনাইন শাহের সহ অনেককেই দেখছে এখানে মুফতি হারুন বলতে আমাদের শায়েখ হারুন ইজারের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। কোথাকার কোন হারুন একটা ভবন ভাড়া নিয়েছে, সেটার দায়ভার শুধুমাত্র হারুনকে কেন্দ্র করে মুফতি হারুন ইজারের উপর দোষ চাপানো কোন ধরনের সাংবাদিকতা, নাকি এটা প্রকৃত অর্থে অপসাংবাদিকতা? এর জবাবদিহি আপনাদের করতে হবে। আমি আরো বলতে চাই, মাছরাঙ্গা নিউজ একই দিনে অর্থাৎ গত 2 দিন আগে 27শে ডিসেম্বর এই বিস্ফোরণ নিয়ে তারা প্রতিবেদন করেছে। তারা বলছে যে গিজার বিস্ফোরণে পুরো ফ্ল্যাটের ভয়াবহ অবস্থা। এখন আমার প্রশ্ন হলো, যদি গিজার বিস্ফোরণে ফ্ল্যাটের অবস্থা ভয়াবহ হয়, তাহলে গিজার বিস্ফোরণ, বোমার বিস্ফোরণ হয়ে গেল কিভাবে? প্রথম আলোকে এই অপসাংবাদিকতার কৈফিয়ত দিবে, নাকি প্রথম আলো এলিট শ্রেণী হয়ে গেছে, তাদের কোনো ধরনের কৈফিয়ত দেয়া লাগে না? এই প্রশ্ন আমাদের থাকবে। একই সাথে আমি আরো একটা ব্যাপার বলতে চাই, এই বোমার বিস্ফোরণে কেরানীগঞ্জের 2 দিন আগে উম্মুল কোরা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানের ঘটনাটা ঘটেছে, সেখানে গ্রেফতার দেখানো হয়েছে এক শ্রেণীর নিরীহ ইসলামপন্থী, তাদের নাম করে এখানে বলা হয়েছে জেএমবি সদস্য। এবং এই জেএমবি সদস্য যে কয়জনের নাম বা ছবি প্রকাশ করেছে, তাদের ছবি আমরা 2017 সালে ফতুল্লা থেকে র্যাব কর্তৃক তাদেরকে গ্রেফতার হতে আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো, 2017 সালে যে জেএমবি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে কোথাকার নারায়ণগঞ্জে হোক বা অন্য কোথায় হোক, তারা যেভাবে হোক তারা গ্রেফতারের শিকার হয়ে গেছে, সে একই আসামিরা 2025 সালে এসেও কিভাবে আসামি থেকে যায় এবং তারা 2025 সালে উম্মুল কোরা আন্তর্জাতিক মাদ্রাসায় হিফজ প্রতিষ্ঠানে তারা একইভাবে বোমার বিস্ফোরণ ঘটায়? মানে এটা কিভাবে সম্ভব? কাকতালীয় ভাবে এটা কোনোভাবে সম্ভব বা এই ধরনের কার্য হতে পারে? এই ধরনের মানে মিথ্যারূপকে আমরা এখন বিশ্বাস করব? সুতরাং মিডিয়ার ভাইদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য শপথ নিয়েছেন এই দেশের মানুষের কাছ থেকে। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদের আড়ালে জুলুমের উপর দোষ চাপিয়ে দেওয়ার অপরাজনীতিকে আপনারা প্রতিষ্ঠা করেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকবে, হাসিনার চরিত্রকে আপনারা এই দেশে আবার পুনরায় প্রতিষ্ঠা করতেছেন। আপনাদের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো, এদেশের তৌহিদি জনতা দাঁড়াবে। আমাদের এই দাঁড়ানো কখনোই মব হিসাবে আপনারা আখ্যা দিবেন, এটা আমরা মেনে নিব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে কথা বলবেন মৌলানা ইউসুফ আহমদ। মৌলানা ইউসুফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা প্রত্যেকে জানি এবং বুঝি, নতুন বধূর পুরান শাড়ি, নতুন বধূর পুরান শাড়ি, শাড়ি আগেরটাই, চরিত্র আগে যা ছিল এখন তাই রয়েছে। স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু বাংলার জমিন থেকে
সেই স্বৈরাচারের পেটাত্তারা এখনো যায়নি। আপনারা দেখেছেন শুধুমাত্র এই 24-এর আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা চলে গেলেও তার পেটাত্তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ার নামে যারা ছিল, যারা সেই ভারতের দালালি করত, যারা কোথায় কোথায় জঙ্গিবাদের নাটক সাজাত, হয়তো বা শুটিং সেন্টার, প্রথম আলো যে লিস্টের শুটিং সেন্টার ছিল, কিন্তু অভিনেতা এখন রয়েছে। আজকে একটা গিটার বিস্ফোরণ হওয়াকে আপনি যদি বোমা বিস্ফোরণ বলতে পারেন, কোথায় কোথায় তাওহীদি জনতাকে গ্রেপ্তার করতে পারেন, সেই দেশের মধ্যে আজকে এখনো শহীদ হাদির রক্তের দাগ ফেরায় নাই। শহীদ হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারেন না, নিরীহ আলেম ওলামাকে গ্রেপ্তার করেন। মনে রাখবেন, আমরা যারা পাগড়ি মাথায় পড়ি, আমরা চুপ করে রয়েছি। এই দেশ শাহজালাল দেশ, শাহজালাল দেশ, আলেম ওলামা পীর বুজুর্গ দেশ। এই দেশে ধর্মভীরুরা আলেম ওলামা কথা বলবে আর তাদেরকে কোথায় কোথায় গ্রেপ্তার করবেন। আপনাদের হাল সেই স্বৈরাচারের চেয়ে আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের থাকবেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনারা আপনাদের সত্য সংবাদ প্রচার করবেন, সত্য জিনিস মানুষের কাছে তুলে ধরবেন। কিন্তু সত্য সংবাদের মাধ্যমে মিডিয়ার নামে জঙ্গিবাদের, জঙ্গি সাজানোর এই নাটক বন্ধ করে এই দেশকে কলঙ্ক মুক্ত করবেন। অবশ্যই এই আলেম ওলামা তাওহীদি জনতা আপনাদের সাথে রয়েছে, আপনাদের সাথে থাকবে। আমি অতি বিলম্বে আমাদের ভাই জুলাই যোদ্ধা মুসলিম, যিনি নিরাপদ কারাবন্দীদের কথা বলে, সেই নিরাপদ কারাবন্দী যিনি মুক্তি চান, আমার সহযোদ্ধা ভাই আতাউর রহমানের অতি বিলম্বে তার মুক্তি কামনা করছি। যদি তাই না হয়, বিশেষ আইন প্রয়োগ করেন, তাহলে আমরা তাওহীদি জনতাকে নিয়ে বিশেষভাবে আবার কাশিমপুর কারাগারের ঘেরাও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেভাবে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বিশেষ আইনে গ্রেফতার করা হলো, যেভাবে মাওলানা আইনুল হক কাসিমিকে গ্রেফতার করা হলো, সেই প্রসঙ্গে আপনারা জানেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। তিনি দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় যেখানে মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হয়, সেখানে তিনি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন সহ বিভিন্ন ব্যানারের মাধ্যমে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। এক কথায় অসহায়ের সহায় হতেন, মাজলুমের পাশে দাঁড়াতেন। এমন একজন মানবিক লোক ও মানবাধিকার কর্মী হলেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। একই সাথে তিনি যখন জুলাই আগস্টের আন্দোলন করেন, তারপর থেকে যারাই বিগত স্বৈরাচারের আমলে অন্যায় ও জুলুম এ জাতির উপর করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি মুক্ত কণ্ঠে কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। প্রথম আলো জাতির সাথে যে গাদ্দারি করেছে, দেশ ও মানবতার বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, সেগুলো সম্পর্কে তিনি জাতিকে সবসময় সজাগ ও সচেতন করতেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এই যে গত কিছুদিন আগে গাজীপুরে আসামনিকে ধর্ষণের ঘটনায় এবং গাজীপুরে ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে কেন্দ্র করে তিনি যে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, এর পরপরই গাজীপুরে এক পুলিশ কর্মকর্তা তিনি তার মনের খায়েশ প্রকাশ করেছিলেন, যদি নির্বাচিত সরকার থাকতো তখন তিনি আতাউর রহমান বিক্রমপুরীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেলতেন। সেই অভিপ্রায় একজন পুলিশ কর্মকর্তা অন দ্য ডিউটি তিনি প্রকাশ করেছিলেন। এর কিছুদিন পরেই যখন এই প্রথম আলো থেকে এলাকার আগুন জ্বালিয়েছে আর বাংলাদেশে শহীদ বীর উসমান হাদিকে হত্যার ঘটনায় বাংলাদেশ উত্তাল হয়ে আছে, এমন এক সময়ে রাতের বেলা যখন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে মাহফিল করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলেন, তখন নরসিংদী জেলার
শিবপুর উপজেলার এটাখোলা অঞ্চল থেকে সাদা পোশাকধারী লোকেরা তাকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দস্তাদস্তি করে, গায়ে ব্যাপক আঘাত করে, টর্চার করে সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গুম করে ফেলেন। তারপরের দিন যখন আমরা তার কোনো সন্ধান না পেয়ে ফেসবুকে সবাইকে সচেতন করতে লাগলাম, মানুষের সহযোগিতা কামনা করতে লাগলাম, তখন ওই শিবপুর উপজেলার ইটাখোলা অঞ্চলের কিছু লোক প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানান যে আতাউর রহমান বিক্রমপুরীকে সাদা পোশাক পরিচয়ে ডিবির লোকেরা তুলে নিয়ে গেছে। আমাদের কথা হলো, এই ইন্টারিম সরকার গঠিত হওয়ার পরে, গুম কমিশন গঠিত হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশে আর কোনো মানুষকে গুম করা হবে না, বাংলাদেশ থেকে গুম বিদায় নিয়ে নিয়েছে। তারপরও এই সাদা পোশাক পরিহিত লোকেরা কেন আতাউর রহমান বিক্রমপুরীকে গুম করেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আর কাউকে বিনা ওয়ারেন্টে, বিনা অপরাধে সাদা পোশাক দেয়, সাদা পোশাক পরে এরকম ইউনিফর্ম ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। 1 বছর এখনো যায় নাই, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পরিবর্তন হয় নাই, ইন্টারিম এখনো আছে। তথাপি কেন এই সাদা পোশাক পরিহিত অবস্থায় বিনা ইউনিফর্মে, এই বিনা অপরাধে, বিনা আইনে, বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে কেন আতাউর রহমান বিক্রমপুরীকে তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার করা হলো? আমরা তথাকথিত বিশেষ আইন সম্পর্কে আর কাউকে তো সাধারণত গ্রেফতার করতে দেখি নাই। একবার এক মডেলকে গ্রেফতার করা হয়েছিল, তখন সকল সুশীলরা জেগে উঠেছিল। কিন্তু যখন এই তথাকথিত আইনে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মতো একজন আলেমকে গ্রেফতার করা হয়, তখন সুশীলদের মুখে আর কোনো বক্তব্য আসে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু গ্রেফতার করেছে তাই না, গ্রেফতার করা হয়েছে, তাকে কোথাও কোনো মিডিয়াতে দেখানো হয় নাই। তারপরে যখন আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ এবং বক্তব্য ব্যাপকভাবে প্রচার করতে লাগলাম, তখন পরের দিন দুপুরবেলা কোন মিডিয়ায় প্রকাশ করেছে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন আইনে কারাগারে নেওয়া হয়েছে। এখানে মিডিয়াকেও কেন পরে খবর দেওয়া হলো, আর মিডিয়াও কেন পরে উল্লেখ করলো বা পরে প্রকাশ করলো? ডিটেনশন আইনে তাকে গ্রেফতার করা হলো। আমরা কাশিমপুরে সাক্ষাৎ করতে গেলাম, সেখানে গিয়ে শুনলাম যাদেরকে ডিটেনশনে গ্রেফতার করা হয় তাদেরকে দেখা করতে দেওয়া হয় না, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। তো ঠিক আছে, পরিবারের সাথে কথা বলতে দেওয়া হয় না। অন্যান্য অপরাধী যারা, তারা যদি পরিবারের সাথে কথা বলতে পারে, তারা যদি পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে, তাহলে ডিটেনশনে আতাউর রহমান বিক্রমপুরীকে রাখার পরে কেন তাকে সাক্ষাৎ করতে দেওয়া হলো না? কেন তার পরিবারের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, আমরা জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে আমরা পরবর্তী সময় জানতে পেরেছি নিরাপত্তাজনিত দোহাই দিয়ে তাকে বাংলাদেশের সীমান্ত দ্বারা একেবারে দিনাজপুরে পাঠানো হয়েছে। যে লোকটার বিরুদ্ধে মামলা নাই, যার বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, তাকে কোনো ধারায় মামলা দেওয়া সম্ভব হয় না, এমন একজন জুলাই যোদ্ধাকে একটা ডিটেনশনে আটক করা হয়েছে, আবার তাকে দিনাজপুরে কেন পাঠানো হলো? পরিবারকে হয়রানি করার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই আতাউর রহমান বিক্রমপুরীর ডিটেনশনের কাগজ উড়ানোর জন্য আমি গাজীপুরে বারবার ঘুরেছি, তার পরিবার লোকেরা বারবার ঘুরতেছে। এখনো পর্যন্ত কোন অফিসে তার ডিটেনশনের কাগজ আছে এটা কেউ স্বীকার করে না। থানা বলে তাদের কাছে নাই, জেলগেট বলে তাদের কাছে নাই, কোর্টে আছে, কোর্ট বলে তাদের কাছে নাই, ডিসি অফিসে আছে। আজকে ডিসি অফিসে পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত খবর আসে নাই ডিসি অফিস আবার কার দোহাই দিবে। তো তাকে ডিটেনশনে গ্রেফতার করা হলো, এই ডিটেনশনের কাগজ কোথায় আছে এখনো পর্যন্ত রাষ্ট্র দিচ্ছে না, লুকোচুরি করছে কেন? শুধুমাত্র তার পরিবার এবং এই ইসলামপন্থীদেরকে হয়রানি করার জন্য এই অপকর্ম করা হচ্ছে। আমরা বলবো, কিসের ডিটেনশন, কিসের বিশেষ আইন? অনতিবিলম্বে এই ডিটেনশন বাতিল করে, এই আইন, এই ডিটেনশন ভঙ্গ করে অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তির ব্যবস্থা করা হোক। নতুবা এদেশের মানুষ পুনরায় যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। তারপরে বলতে চাই, প্রথম আলো এবং ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, এই হামলার একটা নাটক সাজিয়ে ধারণা করে সরকারকে ব্যাপকভাবে গণগ্রেফতার করছে। মাওলানা লাগাই তাদেরকে প্রতিহতের ব্যবস্থা করলো না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন লাগিয়েছে। আর এটাকে কেন্দ্র করে ইসলামপন্থীদেরকে ব্যাপকভাবে গণগ্রেফতারের
পায়তারা চালাচ্ছে। আমরা বলবো এই বিপ্লব সংগঠিত করেছে এদেশের তাওহীদি জনতা। তাওহীদি জনতাকে যদি আবার খেপিয়ে দেওয়া হয়, যারা তাওহীদি জনতার ব্যাপারে বিরুদ্ধ অবস্থান নিবে, আমরা কিন্তু দেশের জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। পরবর্তী কথা হল, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর উপর বোমা হামলা করা হয়েছে। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদেশের সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত মানুষ, একজন আলেমী দ্বীন, তিনি তার বাসার সামনে তার ব্যক্তিগত কাজ পরিচালনা করার জন্য গেলেন, সেখানে তাকে উদ্দেশ্য করে বোমা হামলা চালানো হয়েছে। আমরা বলবো এই হামলার পিছনে কারা আছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা এদেশের দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা দেখতে চাই, তাদেরকে দেশের জনগণ দেখতে চাই। তারা নিঃসন্দেহে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে আগামী দিনের আসন্ন নির্বাচনকে বানচাল করতে চায়। সেজন্য সরকারকে বলবো, অনতিবিলম্বে এই বোমা হামলাকারীদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। সর্বোপরি কথা হলো, উসমান হাদিকে হত্যা করা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ সহ সারা বাংলাদেশে আন্দোলন চলছে। প্রশাসন এত সক্ষমতা রাখে, এত ক্ষমতা রাখে, তারা যাকে তাকে গ্রেফতার করে ফেলতে পারে, বিক্রমপুরীকে বিশেষ আইনে গ্রেফতার করতে পারে, আইনুল হক কাসিমিকে গ্রেফতার করতে পারে। তাদের এতই ক্ষমতা, এতই পাওয়ার, এই পাওয়ার কেন হাদির হত্যাকারীদের ব্যাপারে কাজ করে না? এখনো পর্যন্ত কেন হাদির হত্যাকারীরা মৌলিক যারা কাজ করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে পারলো না? এই ব্যর্থতা তারা কেন ঢাকার জন্য ওলামায়ে কেরামের উপর তারা গ্রেফতার অভিযান চালায়? আমরা সুস্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং নিন্দা জ্ঞাপন করলাম আর চূড়ান্ত করলাম, উসমান হাদি হত্যাকারীদেরকে গ্রেফতার করতেই হবে, রহমানী সাহেবের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং বিক্রমপুর এবং আইনুল হক কাসিমিকে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। স্লোগানে স্লোগানে বলতে চাই, মুক্তি 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 চাই, বিক্রমপুরীর মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিক্রমপুরীর মুক্তি চাই, মুক্তি 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 চাই, আলেম ওলামার মুক্তি চাই। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকাল আমাদের প্রধান বক্তা, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা ও ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব আবু তাসমিয়া আহমদ রফিক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের আমাদের মানববন্ধনের প্রধান বক্তা জনাব আবু তাসমিয়া আহমদ রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় যে একই কথা রিপিট করার তো মনে হয় প্রয়োজন নেই। ভাই মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলেছেন। আমি তার সকল কথার সাথে একমত পোষণ করে অল্প দু একটা কথা বলবো। একটা কথা হলো যে মব বলা হচ্ছে, মব, তাই না? মব কখন হয় এটার ব্যাপারে সিম্পল একটা সত্য কথা বলি। আরবিতে একটা কবিতা আছে, ইযা ইয়াইসাল ইনসানু তালা লিসানু কাসিন্নাউরি মাগলুবিন ইয়াতাসাল্লাবু আলাল কালব। মানে হলো, মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তাদের জিহ্বা বড় হয়ে যায়, মানে অনেক কথা বলে। কাসিন্নাউরি মাগলুবিন, পরাজিত বিড়াল, যদি আপনি বিড়ালের উপর অনেক আক্রমণ করে, পরাজিত বিড়াল যেমন বাঘের উপর আক্রমণ করে বসে। বুঝতে পেরেছেন? আজকের কি হয়েছে? আজকের এই দেশের দুর্বল নাগরিক, এই যে আলিম ওলামারা, এই যে মাদ্রাসার ছাত্ররা, এই যে ইসলামপন্থী জনগণ, যারা এই রাষ্ট্রের দুর্বল নাগরিক, এই দুর্বল নাগরিকের উপরে রাষ্ট্র, এস্টাবলিশমেন্ট, এই প্রথম আলো, ডেইলি স্টার গং, ভারতীয় আধিপত্যবাদী শক্তিসমূহ সকলে মিলে তাদের উপরে একের পর এক জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কন্টিনিউয়াসলি তাদের উপরে এটা চলছে। আজকের যখন তাদের মধ্য থেকে কেউ কখনো এই জুলুম নির্যাতন সহ্য করতে 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 আর পারতেছে না, তখন সে অনেক সময় রিয়াক্ট করে আক্রমণ করে বসে, এন্ড দ্যাট হোয়াট ইজ মব। সুতরাং
এই যে তার প্রতিক্রিয়া, এইটাকে ততক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইন দি ফার্স্ট প্লেস আপনার যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার যুগের পর যুগ ধরে এই কাঠামোগতভাবে এই ইসলাম পদ্ধতির উপর করে আসা হচ্ছে, এটা যদি বন্ধ না করা হয় তাহলে সত্যিকারের আইন শৃঙ্খলা রক্ষা করা সঠিকভাবে এটা কি হবে না, সম্ভব হবে না। এটা একটা ন্যাচারাল কনসিকুয়েন্স। আপনি যদি কারো উপরে জুলুম করতে থাকেন তাহলে সে তো কি করবে, মাঝে মধ্যে রিয়াক্ট করে ফেলবে। এই রিয়াক্ট করার কোনো ব্যাকরণ নাই, আইন কানুন নাই, ঠিক আছে, সে উল্টাপাল্টা করে ফেলতে পারে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় যে কথাটা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন, ঢাকা থেকে ট্রেন চিটাগং যায়, চিটাগং থেকে ঢাকা আসে, তাই না? বলেন তো কি পাল্টায়? ট্রেনের ড্রাইভার পাল্টায়। ট্রেনের ড্রাইভার পাল্টায় না? পাল্টায়। কিন্তু ট্রেন নিয়ে ড্রাইভার কি রাস্তায় উঠতে পারে? এই মানে বাই রোডে এই বাসের রাস্তায় উঠতে পারে? পারে না। ট্রেনকে ট্রেনের রাস্তাতেই চলতে হয়, ঠিক না? এর বিকল্প নাই। তো রাষ্ট্রে, একটা রাষ্ট্র কেবলমাত্র এর শাসক পরিবর্তনের দ্বারা সবকিছু পরিবর্তন হয় না। এইটা রাষ্ট্রের জামা জুতা, আপনার একটা বাসের যেরকম ড্রাইভার থাকে, একটা ট্রেনের যেরকম ড্রাইভার থাকে, দেশের রাজনীতিবিদরা মূলত এরকম ড্রাইভার কিংবা একটা ট্রেনের ড্রাইভার, ঠিক আছে? তো রাজনীতিবিদ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয়ে যায় না, শাসক পরিবর্তন হয়ে গেলে দেশ পরিবর্তন হয়ে যায় না। আপনি ড্রাইভার পরিবর্তন করে দিলে ট্রেন কি আপনি নদীতে চালাইতে পারবেন? ট্রেন কি আকাশে উড়াল দিতে পারবেন? ট্রেন কি রাস্তা চালাইতে পারবেন? পারবেন না। ট্রেন আপনাকে ট্রেনের লাইনেই চালাইতে হবে। সুতরাং এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা ট্রেনের মতন, এর একটা কাঠামো আছে, এর একটা নির্দিষ্ট রাস্তা আছে। এই রাষ্ট্র এই রাস্তাতেই চলবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা আশা করতেছি যে অমুক শাসক আসলে তমুক শাসক আসলে এই রাষ্ট্র ব্যবস্থার চরিত্র পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল, এটা টোটালি ভুল। যতক্ষণ পর্যন্ত আপাদমস্তকে রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হবে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে এর মূল যে ফিলোসফি, এই রাষ্ট্রের যে মূল দর্শন, মূল ব্যবস্থা মৌলিকভাবে যদি এর পরিবর্তন না হয়, তাহলে এই শাসক পরিবর্তনের দ্বারা কখনো এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। শাসক পরিবর্তনের দ্বারা তো হবে না। আপনি দেখেন এই জুলাইয়ে এই প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে, রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে আপনি কেবল একটা নির্বাচন দ্বারা কিভাবে আপনি রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন আশা করেন? এটা কখনো সম্ভব না। রাষ্ট্রের পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন আপনি একটা ইসলামী বিপ্লবের মাধ্যমে এই রাষ্ট্র কাঠামোর আমূল ব্যবস্থা পরিবর্তন করে নতুন করে রাষ্ট্রকে নির্মাণ করবেন। সুতরাং সেই বিপ্লবের প্রতি আপনাদের সকলকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আসরের সময় চলমান, আমরা সংক্ষিপ্ত করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ও বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসহাক খান, লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ ইসহাক খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যেই দুঃখজনক পরিস্থিতিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনারা জানেন সেই আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যেমনিভাবে দেশের নিরহ আলেম ওলামা তাওহীদি জনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হতো, একইভাবে আবারও সেই ধারা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টার নামক দুটি বিল্ডিং এর একটি ঘটনায় তারা প্রায় 600 জনের নামে অজ্ঞাতনামা হিসাবে মামলা করেছে এবং সরকার তার সকল কাজ বাদ দিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে সেই তালিকার পূরণ করার জন্য তারা ইতিমধ্যেই প্রায় 35 জনের মতো লোককে গ্রেফতার করেছে। এমনকি যারা ওইখানে কখনো যায় নাই, যারা ওই দিন মাদ্রাসায় ছিল, যেমন মাওলানা আইনুল হক কাসিমি,
বাংলাদেশে যেই সকল লেখকদের বই পৃথিবীর অন্যান্য দেশ থেকে ছাপা হয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই মাওলানা আইনুল হক কাসিমি। তার দুইটা বই জর্দান থেকে ছাপা হয়েছে একটা বই, এবং লেবানন থেকে আরেকটা বই ছাপা হয়েছে। এইরকম আন্তর্জাতিক মানের একজন স্কলার যিনি মাদ্রাসায় ছিলেন সেই ঘটনার সময়, শুধুমাত্র ফেসবুকে ওই ঘটনার একটি পোস্ট দেওয়ার জন্য তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। একইভাবে আমরা দেখতে পেয়েছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন জুলাই যোদ্ধা, যিনি দেশের আপামর মাজলুম জনসাধারণের জন্য যে কোনো বিপদের মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে দাঁড়িয়ে যান। তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে ওই প্রথম আলোর মতো মামলায় দেওয়ার মতো কোনো উপকরণ না পাওয়ার কারণেও, অন্য কোনো পরোয়ানা না থাকা সত্ত্বেও তাকে সেই শেখ মুজিবের ওই সময়ের 1974 সালের একটা কালো আইন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরে তাকে নির্যাতন করার জন্য, কারাগারের মধ্যে তাকে নির্যাতন করার জন্য তাকে বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটা দিনাজপুরের মতো একটা জেলায় সেখানে চালানে পাঠানো হয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি নাসিরউদ্দিন পিন্টুকে জেলে হত্যা করার জন্য তাকে ঢাকা থেকে একদম দূরবর্তী অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই জেলখানায় যে সকল বিরোধী মতের লোকদেরকে সরকার তাদের জন্য হুমকি মনে করে, তাদের নির্যাতনের জন্য, তাদেরকে জেলখানায় হত্যা করার জন্য এইরকম রাজধানী থেকে দূরে একদম নির্জন কোন জায়গায় তারা পাঠিয়ে দেয়। এটা এই রাষ্ট্রের একটা কুখ্যাত সংস্কৃতি। আমরা অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে ঢাকার হাই সিকিউরিটি কারাগারে ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আর যদি তাকে ঢাকার হাই সিকিউরিটি আপনারা কারাগারের নাম দিয়েছেন, মানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ কারাগার, এই সবচাইতে নিরাপদ কারাগার থেকে একজন ব্যক্তিকে যদি আপনারা বলেন তাকে নিরাপত্তার জন্য আমরা দিনাজপুরে পাঠিয়েছি, তাহলে আমরা দাবি তুলব এই হাই সিকিউরিটিকে লো সিকিউরিটি কারাগারের নামকরণ করতে হবে। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে দেখছি আজকে সকালে শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহকে মোহাম্মদপুরে তাকে বোমা মারা হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী সেই ইন্ডিয়া, ভারত, এই মুশরিকরা এই বাংলাদেশের তাওহীদ জনতা এবং দেশপ্রেমিকদেরকে টার্গেট কিনে নেমেছে। সেই জুলাইয়ের যোদ্ধা শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে তারা শহীদ করে দিয়েছে। এই শহীদ ওসমান হাদিকে হত্যার পরে নির্লজ্জের মতো এই ইন্ডিয়ার দালালগুলো তারা টকশের মধ্যে আনন্দ উল্লাস করেছে এবং তারা হাসনাতের নাম ঘোষণা করেছে এবং তারা বলেছে পরবর্তীতে বিভিন্ন ইসলামিক স্কলারদের মৃতদেহ আপনারা দেখতে পাবেন। আমরা তার ওই পুনরাবৃত্তি আমরা দেখছি। আমরা সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি জনগণকে হাতে তুলে নিতে হবে। জনগণ যদি এই দায়িত্ব হাতে তুলে নেয় তাহলে তোমাদেরকে পতন ঘটিয়ে ছাড়বে। হে আমার ভাইরা, আমি সারা দেশে যে সকল তাওহীদবাদী জনতা আছে, ইসলামিক লোকজন আছে, দেশপ্রেমিক জনতা আছে, আমি তাদের প্রত্যেককে বলছি আপনাদের পরিষ্কার বুঝে নিতে হবে এই দেশের মধ্যে আপনারাই হচ্ছেন সংখ্যালঘু, এই দেশের মধ্যে আপনারাই হচ্ছেন সবচাইতে দুর্বল। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। অনেকে ফেসবুকে বলেন যে আমরা শুধুমাত্র একটা সমাবেশ দিয়ে কি হবে, একটা সেমিনার দিয়ে কি হবে। আমি তাদেরকে বলতে চাই, আপনি মনে করবেন না যে এই পুরা রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট আপনার পক্ষে, আপনি দুইটা দাবি জানাবেন আর রাষ্ট্র ব্যবস্থা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। হে আমার ভাইরা, আমাদের এই দাবি, এই রাষ্ট্রে ইনসাফের দাবি, এই রাষ্ট্রে ইসলামের দাবি, এগুলোকে এই বাংলাদেশের প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরে পৌঁছে দিতে হবে। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে গতকালকে যে নিউজ পেয়েছি 21 তারিখে আপনার বাসিরা মিডিয়া নামক একটা মিডিয়ার ব্যক্তি, যিনি শুধুমাত্র অনলাইনে লেখালেখি করতেন, তার অ্যাডমিন ফয়সাল ভাইকে ডিবি গ্রেফতার করেছে। গ্রেফতার করে তার নামে 10টা মিথ্যা মামলা দিয়েছে বলে নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট জালিম! যেই ভাই ওই প্রথম আলোর ঘটনায় ছিল না, সে ওই সময় জিমে ছিল, তার সিসিটিভি ফুটেজ আছে, তারপরেও তাকে প্রথম আলোর ঘটনায় গ্রেফতার দেখিয়ে 10টা মিথ্যা মামলা তাকে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে ইসলামপন্থী জনতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোনো ভাবে
এই দেশের ইসলামী জনতাকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের মধ্যে আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। আপনাদের সতর্ক হতে হবে। আমাদের সারা দেশে যারাই এই আলোচনা দেখবেন প্রত্যেককে বলছি, আপনাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে প্রত্যেককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করতে হবে। না হলে যে কোনো সময় ওই দিল্লির প্রেতাত্মারা, ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা নিজেরা একটা অঘটন ঘটিয়ে এই ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলোর উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, এই দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরকে বের করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে 200 কোটি টাকার উপরে তাকে কারা কারা টাকা পাঠিয়েছে, কাদের সাথে লেনদেন করা হয়েছে, সেই নামগুলো গোপন করার কাছে বলবো, আপনারা দ্রুত এই ঘটনায় কারা অর্থায়ন করে আইনের আওতায় আনতে হবে এবং পার্শ্ববর্তী ইন্ডিয়াকে পরিষ্কারভাবে আলটিমেটাম দিয়ে ইন্ডিয়ার মধ্যে ঘাপটি বেড়ে থাকা বাংলাদেশের সকল স্বৈরাচার এবং খুনিদেরকে গ্রেফতার করে সরকারের কাছে বাংলাদেশে তাদেরকে হস্তান্তর করার দাবি তুলতে হবে। সংগ্রামী তাওহীদ জনতা, আজকের এই অনুষ্ঠান থেকে এই দাবিগুলো আমরা আপনাদের কাছে উত্থাপন করলাম। আপনারা প্রত্যেকে সতর্ক হবেন, প্রত্যেকে সজাগ হবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি সকল জুলুমের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে এবং মাজলুম ভাইদের পক্ষে আমরা যদি সজাগ এবং সচেতন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশেও অচিরেই ইনসাফের দেশ প্রতিষ্ঠিত হবে, ইসলামিক শরিয়া এই দেশে কায়েম হবে, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা অচিরেই এই দেশেও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আতাউর রহমান বিক্রম বড়ি ভাই একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। তো আমরা মনে করি আতাউর রহমান বিক্রম বড়িকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য, শুধুমাত্র ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে বন্দী করা হয়েছে। সেজন্য আমরা তার মুক্তি চাই। আমরা বলতে চাই, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মুক্তি 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 চাই, বিক্রম বড়ির মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিক্রম বড়ির মুক্তি চাই, ৭৪-এর ডিটেনশন মানি না, মানব না, ৭৪-এর ডিটেনশন, শেখ মুজিবের ডিটেনশন, স্বৈরাচারের ডিটেনশন, ওই মুজিববাদের ডিটেনশন, ওই শেখ হাসিনার ডিটেনশন, ৭৪-এর ডিটেনশন, স্বৈরাচারের ডিটেনশন,